আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটি নিয়ে। গল্পটির পরিধি খুব বেশি নয়, মাত্র 6 পেজের একটি গল্প। এই 6 পেজের গল্পের মধ্যেই রবীন্দ্রনাথ একটি বিশেষ ভাব ধারণ করে দেখিয়েছেন। যেহেতু রবীন্দ্রনাথ ছোট গল্পের জনক, তাই তার ছোট গল্পের মধ্যে এরকম অসাধারণ বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। গল্পটিতে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠেছে। যেমন তৎকালীন সময়ে কুর্মী প্রজাদের অবস্থা এবং প্রকৃতির সাথে মানব মনের কতটা সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলো, এবং পারিবারিক জীবন, নারী চেতনা। কুর্মী প্রজাদেরকে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটিয়েও শ্রম মূল্য দেওয়া হতো না। এই গল্পে দুঃখীরাম এবং শ্রীরাম দুই ভাই অন্যের জমিতে কামলা খেটে খায়, এবং এই দুই ভাইয়ের বউ রাধা এবং চন্দরা, এদের মধ্যে নিত্য কলহ বেঁধে থাকে, এবং এদের মধ্যে কলহ এতটা পর্যায়ে বেঁধে গেছে এবং মানুষের কাছে এতটা স্বাভাবিক হয়ে গেছে, যেদিন কলহ বাঁধে না সেটাকেই অস্বাভাবিক মনে হয়। দুই ভাই একদিন সন্ধ্যায় জমিদার বাড়িতে কামলা খেটে এসেছে। ঘরে এসে বড় ভাই বউ রাধার কাছে ভাত চেয়েছে, কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে ঘরে চাল ছিল না, এবং দুঃখীরাম এবং শ্রীরাম চালও দিয়ে যায়নি। তখন সারাদিন অনাহারে থেকে এবং জায়ের সাথে ঝগড়া করে রাধার মনও ভালো ছিল না, এবং ক্ষুধার্ত ছেলেটি না খেয়ে ঘুমিয়েছিল। এই জন্য স্বামী যখন তার কাছে ভাত চেয়েছে, তখন তিনি তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকটা ক্ষেপে গিয়ে স্বামীকে ভর্ৎসনা করেছেন এবং বলেছে, ভাত কোথায় যে ভাত দেব, তুই কি চাল দিয়ে গিয়েছিলি? পুরুষতান্ত্রিক সমাজে সারা দিন কামলা খেটে এসে নারীর কাছ থেকে এরকম একটি কঠিন কটাক্ষমূলক কথা শুনে কজন পুরুষ মাথা ঠিক রাখতে পারে? দুঃখীরামও পারেনি, তাই সে দা নিয়ে বউয়ের মাথায় বসিয়ে দিয়েছে। সেই মুহূর্তেই রাধা মৃত্যু মুখে ঢুলে পড়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিম্নবিত্ত মানুষের মানসিকতা। ছোট ভাই শ্রীরাম যখন দেখেছে তার বড় ভাই তার বৌদিকে খুন করে ফেলেছে, তখনই তার মাথায় এসেছে এই খুনের দায় তিনি তার স্ত্রী চন্দরার মাথায় চাপিয়ে দেবেন। এখানে নিম্নবিত্ত মানুষের মানসিকতা ফুটে উঠেছে। বড় ভাই দুঃখীরাম যখন তার স্ত্রীকে খুন করে, তখন শ্রীরাম নিস্তব্ধ হয়ে যায়। চন্দরা কি হলো গো বলে ভয়ে চিৎকার করে, তখন শ্রীরাম তার মুখ চেপে রাখে। এই বাড়িতে সন্ধ্যা বাতি পর্যন্ত জ্বালানো হয়নি। অন্ধকারে বসে শ্রীরাম নিস্তব্ধ হয়ে ভাবতে থাকে আসলে কি করা যায়। সে ভেবেছিল এই লাশটাকে সে অন্ধকারে গুম করে দেবে, কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় ঘটে যায় অন্য ঘটনা। চক্রবর্তীদের বাড়ির রামলোচন চলে আসে খাজনা আদায়ের জন্য দুঃখীরাম এবং শ্রীরামের বাড়িতে। সে এসে দেখে অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ। সে ভাবে নিত্যদিনের মতো দুই জায়ে ঝগড়া করেছে, যেহেতু তাদের ঝগড়াটা পাড়ায় এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু এই রামলোচনকে দেখে শ্রীরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, এবং সে কোনো উপায় না ভেবে বলে দেয় যে ছোট বউ বড় বউয়ের মাথায় দা বসিয়ে তাকে হত্যা করেছে। এই যে এই জায়গাটা নিজের বউয়ের উপর দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে শ্রীরাম চরিত্রের মাধ্যমে নিম্নবিত্তের যে মানসিকতা, শ্রীরাম কেন এই কাজটি করেছে? সে মনে করেছে বউ গেলে বউ পাবো, কিন্তু ভাই গেলে ভাই কোথায় পাবো? আসলে আমাদের জীবন থেকে যারা হারিয়ে যায় তাদেরকে আমরা পাই, তাদেরকে তো কাউকেই পাওয়া যায় না। সে যাই হোক, হয়তো আমরা অন্য কোনো মানুষ পাই, কিন্তু যে মানুষটি হারায় তাকে তো আর পাই না। নিম্নবিত্ত মানুষের মধ্যে এরকম একটা মানসিকতা কাজ করে। অনেকেই মনে করেন বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে বা ভাই গেলে তাদের আর কোথায় পাবো। কিন্তু আমাদের জীবনে প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ। এই রামলোচন চরিত্রটি ছিল মামলা মোকদ্দমার ক্ষেত্রে পটু। সে পরামর্শ দিল আত্মসমর্পণ করার জন্য, তাহলে চন্দরার শাস্তি কম হতে পারে। স্বামীর এমন আচরণ দেখে চন্দরা পাথর হয়ে গেল, কিন্তু রাষ্ট্র ছেয়ে গেল চন্দরা তার যাকে হত্যা করেছে। এই অল্প বয়সী একজন তরুণী, মাত্র 17 বছর বয়সের একজন তরুণী অল্প বয়সে স্বামীর ঘরে এসেছে, এবং স্বামীর মাধ্যমে সে এত বড় আঘাত পেয়েছে, তার মুখ থেকে একটি কথাও বের হলো না। নারীর অভিমান এবং অপমান বোধের প্রস্তর কাঠিন্য রূপ হলো চন্দরা চরিত্রটি।
এই চরিত্রটি এতটাই কাঠিন্য, ফাঁসির কাষ্ঠে ওঠা পর্যন্ত একটি বারের জন্য চন্দরা চরিত্রটি স্বামীর সাথে একটি মাত্র কথাও বলেননি। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার স্বামীকে ক্ষমা করেনি। এই গল্পের আরও একটি বিষয় হলো অর্থনৈতিক শোষণ এবং সামাজিক শোষণ। কুড়ি পরিবারের দুই ভাই দুঃখীরাম রুই এবং শ্রীদাম রুই, এই দুই ভাই ভূমধ্য আধিকারিক শোষণে জর্জরিত হয়েছে এবং পুরুষতান্ত্রিক সমাজের অবস্থা বর্ণনা করা হয়েছে। এক ভাই হত্যা করেছে এবং অন্য ভাইয়ের বউয়ের উপর সেই দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে মানুষের হৃদয়ে অত্যন্ত দুঃখের কাহিনী ঘটে গেলেও প্রকৃতি যে তার নিজস্ব গতিতে চলতে থাকে, এই শাস্তি গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ সেই বিষয়টিও তুলে ধরেছেন এবং প্রকৃতির বর্ণনার মাধ্যমে মানুষের জীবনে কি ঘটতে চলেছে তারও একটি আবহ দিয়েছেন এই গল্পে। চন্দরা চরিত্রের মাধ্যমে নারীর নীরব প্রতিবাদ ফুটে উঠেছে। ভালোবাসায় যদি খাদ থাকে, মানুষ অনেক সময় স্তব্ধ হয়ে যায়। চন্দরা চরিত্রটি তারই প্রতিনিধি এবং পুরুষতান্ত্রিক সমাজে নারীর উপর অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারটিও শাস্তি গল্পে ফুটে উঠেছে। সামাজিক শোষণটি অত্যন্ত প্রকটভাবে দেখানো হয়েছে। জমিদারের পেয়াদারা দুঃখীরাম এবং শ্রীদামকে জবরদস্তি করে তুলে নিয়ে যায় এবং সারাদিন খাটায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং জল ছাড়া ওদেরকে কিছু দেয়া হয় না, অর্থাৎ খালি পেটে রেখে ওদেরকে সারা দিন শ্রম করিয়ে নেওয়া হয়, বিনিময়ে কিছুই দেয়া হয় না। শ্রম মূল্য তো দেয়াই হয় না, সামান্য খাবারটুকুও ওদেরকে দেয়া হয় না। এবং যখন ক্ষুধার্ত অবস্থায় বাসায় ফিরে আসে, তখন আবার রামলোচনের মতো জমিদারের প্রতিনিধিরা আসে খাজনা নিতে। দুই তরফাভাবে শোষণ, প্রথমে জমিদারের কাছে শোষণ হচ্ছে, এরপর হচ্ছে জমিদারের প্রতিনিধির কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও জমিদার পরিবারের সন্তান ছিল, তাই তিনি এই যে জমিদারের রূপগুলো খুব কাছে থেকে দেখেছেন, মর্মাহত হয়েছেন এবং তার গল্পে এগুলো রূপ দিয়েছেন। গল্পটি বিশ্লেষণ করলে দেখা যায় গল্পের নামকরণ শাস্তি সার্থক হয়েছে। জমিদাররা শাস্তি দিয়েছিল দুঃখীরাম এবং শ্রীদামকে, দুঃখীরাম শাস্তি দিল রাধাকে। দুঃখীর প্রাপ্য শাস্তি অন্যায়ভাবে চাপিয়ে দেয়া হলো চন্দরার উপর, চন্দরাকে শাস্তি দিল শ্রীদাম। এবং চন্দরার ফাঁসির আগে শ্রীদামের শেষ ইচ্ছে চন্দরাকে দেখবে, এই দাবি প্রত্যাখ্যান করে শ্রীদামকে চূড়ান্ত শাস্তি দিয়ে গেলেন চন্দরা। গভীরভাবে চিন্তা করলে যে দার্শনিক মতবাদটি প্রস্ফুটিত হয়, প্রেম যখন বিশ্বাসঘাতক হলো তখন মৃত্যুই হোক প্রেম। চন্দরা চরিত্রের মাধ্যমে এই বিষয়টি ফুটে উঠেছে। তার স্বামী তাকে মিথ্যা খুনের দায়ে ফাঁসিয়ে দিল, স্বামীর প্রতি এত বেশি অভিমান হয়েছে, সে মৃত্যুকেই বরণ করে নিয়েছে। স্বামীর সাথে শেষ বিদায়ের সময়েও একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লাইন রয়েছে, মরণ রে তুহু মম শ্যাম সমান। এই ভাবটি যেন এই গল্পের মধ্যে প্রকটিত হয়েছে। চন্দরা চরিত্রের মধ্যে তার আত্মিক যে কথোপকথন হয়েছিল, সেখান থেকে একটি সংলাপ পাঠ করছি। আমি তোমাকে ছাড়িয়া আমার নব যৌবন লইয়া ফাঁসি কাষ্ঠকে বরণ করিলাম। চন্দরা চরিত্রটি নিজের জায়গায় অটল থেকেছে শেষ পর্যন্ত। তাকে বাঁচানোর জন্য শ্রীদাম এবং দুঃখীরাম দুই ভাই অনেকবার সত্য বলেছেন, কিন্তু আদালত সেটা বিশ্বাস করেনি। ভেবেছে বাড়ির সম্মান রক্ষার জন্য দুই ভাই বাড়ির বউয়ের খুনের দায় নিজেদের মাথায় নিচ্ছে, তাই আসল সত্য ঘটনাটিও মিথ্যা হয়ে গিয়েছে। চন্দরাকে যখন শেষ পর্যন্ত ফাঁসি দেওয়ার আগে সিভিল সার্জন জিজ্ঞেস করে তার শেষ কোনো ইচ্ছা আছে কি না, তখন সে তার মাকে দেখতে চায়। তখন সিভিল সার্জন তাকে জানায় তার স্বামী তাকে দেখতে চাচ্ছে। তখন সে কঠিন ধিক্কারে বলে মরণ। বলা যায় এই গল্পটিতে যদিও বিভিন্ন বিষয় ফুটে উঠেছে, সামাজিক শোষণের ব্যাপার, প্রকৃতির ব্যাপার, এবং সবচেয়ে যে বড় বিষয়টি ফুটে উঠেছে সেটি হলো একজন নারীর অবস্থান, একজন নারীর আত্ম অভিমানের কঠিন প্রস্তর রূপ। শেষ পর্যন্ত চন্দরার মরণ উচ্চারণের মাধ্যমে সেই বিষয়টি ফুটে উঠেছে।
এই ছিল শাস্তি গল্পের আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।